নিজের চোখ থেকে চশমা সরিয়ে সে চারপাশ দেখতে লাগল। অনিল আর গীতা এতক্ষণ খামোশি দাঁড়িয়েছিল। মা, ছাড়ুন এইসব কথা। আজ এত খুশির দিন, আর আপনি কোথায় এসব ফালতু লোকেদের ফালতু কথায় কান দিচ্ছেন? আপনি আমার সাথে আসুন, আমি গাড়ি নিয়ে এসেছি। আমি সানায়াকেও নিচে ডেকে নিয়েছি। এই কথা শুনে গায়ত্রী দেবী রেগে বাইরে যেতে লাগলেন, কিন্তু তখনই তিনি ঘুরে অবনীর কাঁধে হাত রাখলেন। এখনও এই কথা শেষ হয়নি, এর জবাব আমি তোমাকে দেব, আর কিভাবে দেব সেটা তুমি দেখে নিও। গায়ত্রী দেবী এই কথা বলে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। শেষ পর্যন্ত কি হবে গায়ত্রী দেবীর পরবর্তী পদক্ষেপ? অবনী নিজের ঠাকুরমার এই রূপ দেখে ভেতর থেকে ভেঙে পড়েছিল। সে কাউকে কিছু না বলে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। গৌতমও তার পিছু পিছু বাইরে চলে এলো। অন্যদিকে গাড়ি আসার কথা শুনেই সানায়ার মুখে খুশির জোয়ার বয়ে গেল এবং সে দৌড়ে গাড়ি দেখতে এলো। গাড়িটা কেমন লাগলো সানায়া মা? সানায়া খুশি হয়ে উত্তর দিল, ওয়াও চাচু, ইটস অ্যামেজিং, এটা তো অনেক দামি হবে। এই কথার উত্তর দেওয়ার আগেই করণবীর অবনী আর গৌতমকে আসতে দেখল। ওদের দেখা মাত্রই সে নিজের বুক চওড়া করে নিল। হ্যাঁ, দামি তো বটেই, কিন্তু তোর বিয়েতে দামি সস্তার কি আছে? মাত্র 2 কোটির গাড়ি এবং কোম্পানির রেয়ার স্পোর্টস কালেকশন। তোর কাকা শুধু তোকে দেওয়ার জন্যই এটা বুক করেছিল। 2 কোটি টাকা শুনে সবার মুখ হাঁ হয়ে গেল। সানায়াও ঘুরে ঘুরে গাড়িটা দেখতে লাগল। তার সামনে চকচকে কালো রঙের গাড়ি দাঁড়িয়েছিল, যা সে আগে কখনো যোধপুরের রাস্তায় চলতে দেখেনি। সানায়া খুশিতে আত্মহারা হয়ে উঠছিল, কিন্তু অন্যদিকে গৌতম 2 কোটি টাকার কথা শুনে ভাবনায় করে গেল। যদিও করণবীরের কাছে টাকা ছিল, কিন্তু একটা গাড়ির পেছনে 2 কোটি টাকা খরচ করার বিষয়টা তার হজম হচ্ছিল না। এটা সত্যিই রেয়ার কালেকশন। পৃথিবীতে এমন মাত্র 3টে গাড়ি আছে, যার মধ্যে একটা বাবা 5 বছর আগে আমাকে গিফট করেছিলেন। এই মডেলটা তো সেটাই যেটা আমি চালাতাম, কিন্তু আমার এই গাড়িতে কেন জানি গড়বড় লাগছে। এর পেছনের অংশটা একেবারে আলাদা, সামনের অংশটা একেবারে আলাদা, আর অনেকগুলো পার্টস এই গাড়ির সাথে মিলছে না। কেন মনে হচ্ছে যেন এটা একটা অ্যাসেম্বলড গাড়ি। এই কথা মাথায় আসতেই গৌতম এগিয়ে গিয়ে গাড়িটাতে হাত দিতে গেল, কিন্তু তখনই পেছন থেকে করণবীরের রাগান্বিত কণ্ঠস্বর শোনা গেল, থামো, নিজের অপয়া হাত গাড়িতে ছোঁয়ানোর সাহসও করো না। 2 কোটির গাড়িতে হাত দেওয়ার মতো যোগ্যতা তোমার নেই। সানায়াও রেগে গিয়ে বলল, হ্যাঁ চাচু, একদম ঠিক বলেছেন। ভবিষ্যতে যদি গাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সানায়ার চোখে গতদিনের অপমানের রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল, যা এখনও শান্ত হয়নি। তাই আজ সে গৌতমকে খোঁচা দেওয়ার কোনো সুযোগ ছাড়ছিল না। এদিকে গৌতমও এবার পিছিয়ে যাওয়ার পাত্র ছিল না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি এটা স্পর্শ করছি না। আসলে আমি শুধু দেখছিলাম যে এই গাড়িটা সত্যি 2 কোটির, নাকি তোমার কাকা তোমার সাথে মিথ্যে বলছেন। কি বলতে চাও? আমি মিথ্যে বলছি? যত অলক্ষণে তোমার মুখ, ততটাই অলক্ষণে তোমার কথাবার্তা। আমি তোমাদের মতো নই যে এত বড় পার্টিতে 50-60 হাজারের একটা বাজে নেকলেস নিয়ে আসব। এই কথা বলার সময় করণবীরের চোখ অনিল আর গীতার ওপর গিয়ে পড়ল। করণবীর তার ভাই অনিলকে 2 চোখে দেখতে পারত না, তাই অনিলকে অপমান করার কোনো সুযোগ সে ছাড়ত না। আর এখন তো অবনী বিয়ের পর সে গৌতম নামের একটা হাতিয়ার পেয়ে গেছে। গৌতম, তুমি কি চুপ করে বসবে না? তুমি কি ঠিক করেছ যে সব সময় আমাদের অপমানই করাবে? গীতা বলল, আমি মিথ্যে বলছি না। এই গাড়িটা 2 কোটির হতেই পারে না, কারণ এই গাড়ির অনেক পার্টস নকল। যদি এটা রেয়ার কালেকশন হয়, তবে এত তাড়াতাড়ি এর পার্টস বাজারে আসবে কি করে? আপনারা নিজেরাই দেখে নিন, এর দাম 20 লাখের বেশি নয়। এই কথা শুনেই করণবীর রাগে সামনে এগিয়ে এলো এবং গৌতমের চোখে চোখ রেখে তাকাতে লাগল। ওদিকে গায়ত্রী দেবী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন। একের পর এক এত কথা হওয়ার পর তার ভেতরের রাগের লাভা তৈরি হয়ে গিয়েছিল, যা এখন যে কোনো সময় ফেটে পড়তে পারে। তোমাদের যোগ্যতা শুধু বড় বড় কথা বলার। এমন গাড়ি তোমরা স্বপ্নেও কিনতে পারবে না, তাই অন্যদের দিকে আঙুল তুলছ। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও গৌতমের কথায় বিশ্বাস করতে পারছিল না। তার কারণ ছিল, সবাই গৌতমকে অপদার্থ মনে করত এবং সে শুধুমাত্র করণবীরের সাফল্যে আঙুল তুলছিল। কিন্তু গৌতম এই অপমান সহ্য করতে পারছিল না। আমার সাথে লাগতে এসো না বাচ্চা, আমি তোমাকে কোথায় পাঠিয়ে দেব তুমি কল্পনাও করতে পারবে না।
পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।